যে ফার্স্ট যে কোশ্চেনটা আসছি, হুইচ অফ দ্য ফলোইং ডিফাইন্স ডেপ্রিসিয়েশন, বলা যাবে? এটা আশা করি হবে, চেষ্টা করো। হ্যাঁ, এটা হচ্ছে লস অফ ইকুইপমেন্ট ওভার টাইম ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার। অর্থাৎ যে লস হচ্ছে প্রোডাকশন করতে গিয়ে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যে লস হচ্ছে, সেই পার্টটাকে আমরা কিন্তু এখানে কনসিডার করছি। লস অফ ইকুইপমেন্ট ওভার টাইম ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার, প্রোডাকশন করতে গিয়ে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যে লস হচ্ছে সেই পার্টটাকে আমরা কিন্তু এখানে ডেপ্রিসিয়েশন হিসেবে কনসিডার করছি। হুইচ অ্যাক্টিভিটি, কোশ্চেন নম্বর 2, হুইচ অ্যাক্টিভিটি ইজ টার্মড অ্যাজ অ্যাক্টিভিটি অফ টার্সিয়ারি সেক্টর? এটা অপশন বি। না, টার্সিয়ারি সেক্টর, অপশন বি ও টা। টার্সিয়ারি সেক্টর, আচ্ছা আচ্ছা, তাহলে সি হবে। হ্যাঁ, অবশ্যই, কনস্ট্রাকশন অফ এ ড্যাম। ড্যাম, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদের বলেছে হুইচ অ্যাক্টিভিটি ইজ টার্মড অ্যাজ অ্যাক্টিভিটি অফ টার্সিয়ারি সেক্টর, অবভিয়াসলি এটা কিন্তু আমরা বলছি কনস্ট্রাকশন অফ এ ড্যাম। ড্যাম, এটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বাদ বাকিগুলো যদি দেখি, হুইট প্রোডাকশন প্রাইমারি সেক্টর, মোবাইল প্রোডাকশন এটা সেকেন্ডারি সেক্টর, ফিশিং প্রাইমারি সেক্টর, কনস্ট্রাকশন অফ এ ড্যাম এখানে হচ্ছে এটা টার্সিয়ারি সেক্টর। তারপর ধরো ইনফ্রাস্ট্রাকচার যে ব্যাপারগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারের যাবতীয় যা কিছু ব্যাপার, সমস্ত কিছু আমরা টার্সিয়ারি সেক্টরের আন্ডারে দেখতে পাচ্ছি। TRISEM, a program made for the TRISEM, TRISEM টা যেটা বলছি, TRISEM is a program made for the, স্যার ওই বি হবে এটা? না, TRISEM টা অ্যাকচুয়ালি এ হবে, এ হবে। এ হচ্ছে এমপ্লয়মেন্ট অফ রুরাল ইউথস হচ্ছে। এখানে আমরা যদি দেখি TRISEM টা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চ দ্য ট্রেনিং অফ রুরাল ইউথ, ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। এটা ফুল ফর্ম হচ্ছে ট্রেনিং। এই যে TRISEM এর যে ফুল ফর্মটা এখানে আর্ট থেকেই এটা বোঝা যাচ্ছে রুরাল হচ্ছে, ট্রেনিং ফর ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে ফুল ফর্মটা। ইন দ্য year 1979, the scheme aims of imparting the training to rural youth in the age group of 18 to 35 years. এটা আমরা দেখতে পাচ্ছি, who are below the poverty line. Grand Innovation Challenge was launched by নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, ফাইন্যান্স কমিশন। নীতি আয়োগ। কারেক্ট অ্যান্সার আমরা কিন্তু এখানে বলছি নীতি আয়োগ। এখানে আমরা যদি দেখি, গ্র্যান্ড ইনোভেশন চ্যালেঞ্জ বলতে অ্যাকচুয়ালি ফোকাস করা হচ্ছে সিটিজেনদের, কোনো কান্ট্রির মানে আমাদের কান্ট্রির সিটিজেনদের অ্যাকচুয়ালি কিন্তু এখানে ফোকাস করা হয়েছে। একটু যদি দেখি, নীতি আয়োগ লঞ্চ টুডে দ্য নীতি আয়োগ লঞ্চ ফার্স্ট ফেজ অফ গ্র্যান্ড ইনোভেশন, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি বলছি citizen inputs on the key development challenges facing India. The idea behind this is to involve citizen at the very first stage in innovating for India's development. এখানে সিটিজেনদের এনগেজমেন্ট করে ইকোনমিক ডেভেলপমেন্টে যাতে মানে বিভিন্ন ইনোভেটিভ ওয়েতে ইকোনমিক ডেভেলপমেন্ট করা যায়, সেই দিকটাকে এখানে বলা হয়েছে আর কি, গ্র্যান্ড ইনোভেশন চ্যালেঞ্জের ক্ষেত্রে। এটা বলতে পারবেন? India is the expected to have
how much of current account surplus in financial year 21? বলতে আমরা এখানে 2021 এর কথা মেনশন করছি। ইন্ডিয়া ইজ এক্সপেক্টেড টু, এখানে আমরা যদি দেখি জেনারেলি আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে কখনোই কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সারপ্লাস দেখি না। কারেন্ট অ্যাকাউন্ট বলতে আমরা এখানে এক্সপোর্ট ইম্পোর্টকে কনসিডার করছি মেনলি। তো এই ক্ষেত্রে কখনোই ব্যালেন্স অফ পেমেন্টের দুটো পার্ট বলেছি, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে জেনারেলি কখনোই আমরা সারপ্লাস ইন্ডিয়ান ইকোনমির রেসপেক্টে দেখি না লাস্ট কয়েকটা ডিকেড যদি আমরা লক্ষ্য করি, কিন্তু লাস্ট মোটামুটি 17 ইয়ার্স যদি আমরা মোটামুটি দেখি, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সবসময় কিন্তু আমাদের কান্ট্রির ক্ষেত্রে ডেফিসিট হয়ে এসছে। এই যে একটা কোভিড যে সিচুয়েশনটা, কোভিড সিচুয়েশনে দেখা গেছে যে ইম্পোর্টের পার্টটা কিন্তু কমে গেছে। এর মেন কারণ কিন্তু অবশ্যই আমাদের কান্ট্রিতে প্রোডাকশনটা কমে যাওয়া। প্রোডাকশনটার জন্য আমাদের যে র মেটেরিয়ালগুলো ফরেন কান্ট্রি থেকে ইম্পোর্ট করতে হয়, সেটাও সেই কারণে কমেছে। সেই কারণের জন্যই অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সারপ্লাস হয়েছে। কিন্তু আদৌ এটা কিন্তু ইকোনমিক ভালো দিক হিসাবে আমরা দেখছি না। ভালো দিক হিসাবে তখনই দেখব যখন প্রোডাকশন, যখন সমস্ত সেক্টর ওয়াইজ প্রোডাকশন বা ইকোনমিক গ্রোথ রেট হচ্ছে এরকম একটা অবস্থায় যদি আমরা দেখি যে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সারপ্লাস হচ্ছে, তখন সেই কন্ডিশনকে আমরা ভালো দিক হিসাবে দেখব। এটা আমরা দেখছি যে জিডিপির হচ্ছে হাউ ইন্ডিয়া ইজ এক্সপেক্টেড টু হ্যাভ হাউ মাচ অফ কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2021। এটা অ্যাকচুয়ালি ইকোনমিক সার্ভেতে যখনও পুরোটা যদিও ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়নি, এরকম একটা কন্ডিশনে এক্সপেক্টেড করা হয়েছে 2%। 2%, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি, 2%. What survey says basic bare necessities? আগের দিন বলছিলাম না bare necessity index, এটা কি মনে হচ্ছে? What survey says on bare necessities? Question number 6. Improved across all states, decline across all states, improves in some and decline in other, remain constant across all states. What survey says on bare necessity? যেটা আমরা লাস্ট দিন যেটা দেখছিলাম bare necessity index, সেই bare necessityটা কি বলা হচ্ছে? What survey says on bare necessities? এটা হচ্ছে অপশন এ, ইমপ্রুভড অ্যাক্রস অল স্টেটস। অপশন এ হচ্ছে কারেক্ট। প্রত্যেকটা স্টেটের ইমপ্রুভের কথা বলা হয়েছে, স্টেট ওয়াইজ ইমপ্রুভমেন্টের কথা। যেটা বেয়ার নেসেসিটি ইন্ডেক্স যেটা দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা যে ইন্ডিকেটরগুলোর ওপর বেস করে যে র্যাঙ্কিং দেখেছিলাম, সেখানে কিন্তু প্রত্যেকটা স্টেটের ওপর কিন্তু স্টেটের ইমপ্রুভমেন্টের কথা বলা হয়েছে। একেবারে লাস্ট দিন না, তার আগের দিন একটা দেখবে পিডিএফ এ আমি ডিসকাস করেছিলাম বেয়ার নেসেসিটি ইন্ডেক্স, যেটা কারেন্ট ইকোনমির যে লাস্ট ক্লাসটা হয়েছিল ওখানে এটা মেনশন করেছিলাম। এটা হচ্ছে অপশন এ, ইমপ্রুভড অ্যাক্রস অল স্টেটস। নেক্সট হচ্ছে, এটা একটু বোঝার আছে, ইন ভ্যালু টার্মস হাউ মাচ উইল বি দ্য জিডিপি ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 22। এটা এক্সপেক্টেড করা হচ্ছে, বাজেটে এই পার্টটাকে কিন্তু এস্টিমেট করা হচ্ছে। এইটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 22 বলতে অ্যাকচুয়ালি আমরা কি বলেছি? ফাইন্যান্সিয়াল ইয়ার 22 বলতে আমরা যেটা মেনশন করছি যে 21-22। ফাইন্যান্সিয়াল ইয়ার 22 বলতে আমরা যেটা মেনশন করছি সেটা হচ্ছে 21-22। How in value terms how much will be the GDP in financial year 22? এটা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, রুপিস 149.2 লাখ করোড়। কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? রুপিস 149.2 লাখ করোড়। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি আমরা দেখি, দেখো
জিডিপির ভ্যালুয়েশনের দিক থেকে আমরা যদি প্রত্যেকটা পার্টকে কনসিডার করি, জিডিপি অফ রুপিস 145.7 lakh crore in 2019-20 contracted by 7.7% during 2020-21 to rupees 134.4 lakh crore। দেখো ভালো করে 1920-তে জিডিপির ভ্যালুয়েশন, এটা আমরা পুরো পার্টটাকে কিন্তু রিয়েল জিডিপির ভ্যালুয়েশন হিসাবে দেখছি। পুরো পার্টটাকে আমাদের কান্ট্রির রিয়েল জিডিপির ভ্যালুয়েশন হিসাবে দেখছি। মানে রিয়েল জিডিপি মানে জিডিপি অ্যাট বেস ইয়ার প্রাইসেস, জিডিপি অ্যাট বেস ইয়ার প্রাইসেস। বেস ইয়ারের আমরা এখানে প্রাইস নিচ্ছি, কারেন্ট ইয়ারের প্রোডাকশন নিচ্ছি। বেস ইয়ারের প্রাইস, কারেন্ট ইয়ারের প্রোডাকশন নিয়ে যখন আমি মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে যে ভ্যালুয়েশনটা হচ্ছে সেটাকে আমরা এখানে কনসিডার করছি। যেটা আমরা রিয়েল জিডিপির ভ্যালুয়েশন যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এটা 2019-20 তে ছিল হচ্ছে 145.7 লাখ করোড়, 145.7 লাখ করোড়। এইটাই কন্ট্রাক্টেড হয়েছে 7.7% রিডিউসড করে। এইটা আমরা বলছি যে 2020-21 এসে দাঁড়িয়েছে 134.4 লাখ করোড়। এইটা রিডিউসড করে 7.7% রিডিউসড করে 2020-21 জিডিপির ভ্যালুয়েশনটা এসে দাঁড়িয়েছে কত? 134.4 লাখ করোড় লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে। যেটা নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার মানে 2021 যেটা এক্সপেক্ট করা হচ্ছে এইটা থেকে ইনক্রিজ হবে, মানে এই জায়গা থেকে ইনক্রিজ হবে হয়ে 149.2 লাখ করোড় হবে। এই জায়গা থেকে ইনক্রিজ হয়ে 149.2 লাখ করোড় হবে। যে পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ কতটা ইনক্রিজ হচ্ছে, এর পার্সেন্টেজটা ধরলে রিয়েল জিডিপি টার্মে এটা অ্যাপ্রক্সিমেটলি 11% হচ্ছে। আমরা বলছি না এক্সপেক্ট করা হচ্ছে যে 2021-22-তে এবছরের ইউনিয়ন বাজেটে রিয়েল জিডিপি ইনক্রিজ হবে 11%। কি ইনক্রিজ হবে? এই ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশনটা ইনক্রিজ হবে। একইভাবে বলা হচ্ছে যে নমিনাল জিডিপি ইনক্রিজ হবে 15.4%, মানে এই ভ্যালুয়েশনটাকে আমরা বলছি ইনক্রিজ হবে। এটাই রিডিউসড হয়েছে, এটাই আমরা দেখছি। এইটা কন্ট্রাক্টেড ইকোনমিক সার্ভেটা এটা চলাকালীন এই -7.7% বলা হয়েছিল, যদিও দেখা গেছে আলটিমেটলি এটা একটু স্লাইটলি কমেছে, এটা -7.3% হয়েছে রিসেন্ট পাবলিশ হয়েছে যে ডেটাটা। হ্যাঁ, এটা ইকোনমিক সার্ভে ওয়াইজ যদি আমাদের বলে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার -7.3% মনে হয় এনএসও করেছে না? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি কি বলতো, ইকোনমিক সার্ভেটা যে সময়টা পাবলিশড হয়েছে না, ওইটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারটা পুরোটা কভার করেনি। এখন যেটা করেছে সেটা ঠিকই বলেছে, এনএসও করেছে, তারা কিন্তু পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটাকে কভার করেছে। আমরা ইকোনমিক সার্ভেটা কখন পাবলিশড হতে দেখছি? আমরা ইকোনমিক সার্ভেটা আমরা দেখছি পাবলিশড হতে জানুয়ারি, একটা জানুয়ারি এন্ডে গিয়ে পাবলিশড হচ্ছে। তার ডেটা নেওয়া হয়েছে জানুয়ারির ধরো 10 অবধি, 10 জানুয়ারি 2021 অবধি। পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটা কিন্তু কমপ্লিট করেনি। পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটা কখন হচ্ছে? আমরা যখন দেখছি মার্চের এন্ডে গিয়ে যখন ডেটাটা কালেক্ট করা হচ্ছে 31 মার্চে গিয়ে, তখন আমরা পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটাকে বলছি কভার করছে। এখানে ইকোনমিক সার্ভেতে এক্সপেক্টেড করা হয়েছে, কন্ট্রাক্টেড ওই যে ডেটাটা ওখানে নিয়ে মোটামুটি দেখা যাচ্ছে যে -7.7%, মানে অ্যাকচুয়ালি কি -7.7% কন্ট্রাক্টেড, মানে ভ্যালুটাকে বলছি। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2019-20 তে ছিল 145.7 লাখ করোড়, সেটাকে রিডিউসড হয়ে 2020-21 এসে দাঁড়িয়েছে 134.4 লাখ করোড়। সেটাই আবার বলা হচ্ছে এবছরের এস্টিমেটেড পার্টে বাজেটে, সেটাই এটাকেই ইনক্রিজ করে এটা দাঁড়াবে হচ্ছে 149.2 লাখ করোড়।
এটাকেই আমরা বলছি 11%। 11% ইনক্রিজ করবে জিডিপি, ডিএল জিডিপি বলছি না, মানেটা কি? মানেটা হচ্ছে এই ভ্যালুয়েশন ইনক্রিজ করছে। নমিনাল জিডিপির ক্ষেত্রেও সেম টাইপের হচ্ছে ব্যাপারটা, 15.4% বলা হচ্ছে নমিনাল জিডিপি ইনক্রিজ করবে, নমিনাল জিডিপি হবে। তো মানে ভ্যালুয়েশন এইটাকে। নেক্সট হচ্ছে which of the following statement regarding growth and debt is correct? Which of the following statement regarding growth and debt is correct? বলা যাবে? এটাও ইকোনমিক সার্ভেতে মেনশন করা হয়েছে, এবছরের ইকোনমিক সার্ভেতে, মানে 2021 এর। এটা অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হচ্ছে গ্রোথ লিড টু ডেপ্ট সাস্টেনেবিলিটি। মানেটা কি? মানেটা হচ্ছে এরকম, যত যত ধরো কোনো কান্ট্রির ইকোনমিক ক্রাইসিস হবে, যত বড়োইং করবে, তত কিন্তু গ্রোথ রেটও ইনক্রিজ হবে। গ্রোথ লিড টু ডেপ্ট সাস্টেনেবিলিটি মানে ধরো সাপোজ ফর এক্সাম্পল কোনো কেউ 8% ইন্টারেস্ট রেটে 8% ইন্টারেস্ট রেটে বড়োইং করলো, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ফর এক্সাম্পল কেউ 100 রুপি বড়োইং করছে 8% ইন্টারেস্ট রেটে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 100 রুপিটা সে কাজে লাগাচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টে, 8% ইন্টারেস্ট রেটে বড়োইং করছে। এবার দেখা যায় যদি বড়োইং করে এই 100 রুপি দিয়ে তার যে নিট রেজাল্ট সেটা আসছে 12%, গ্রোথ হচ্ছে 12%। এই 100% বড়োইং, 100 রুপি দিয়ে বড়োইং করে, 100 রুপি বড়োইং করে তার যে রেজাল্টটা আসছে নিট, মানে তার যে গ্রোথ হচ্ছে ইকোনমির, সেটাকে দেখা যাচ্ছে 112% গ্রোথ হচ্ছে। তাহলে রিটার্নটা কত দেখতে পাচ্ছি? 100 রুপি থেকে 100 হচ্ছে, আর এখানে 12 হচ্ছে, 12% গ্রোথ, 112। আর সে এখানে কতটা, তার মানে তার আলটিমেটলি গেন কতটা হবে? 100 প্লাস 8 মানে হচ্ছে তার এখানে তাকে বড়োইং এর এগেনস্টে তাকে পে করতে হচ্ছে। তার মানে আলটিমেটলি তার কিন্তু দেখা যাচ্ছে 4% গ্রোথ হচ্ছে। আলটিমেটলি দেখা যাচ্ছে তার ইকোনমিক নিট রেজাল্ট যেটা, সেটা কিন্তু গ্রোথটা বেশি হচ্ছে। মানে ইকোনমি যখন ক্রাইসিস দেখা যাচ্ছে, গভর্নমেন্ট এরকম একটা কন্ডিশনে যত বড়োইং করবে, তত কিন্তু দেখতে পারবো যে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, ইকোনমিতে গ্রোথ রেট জেনারেট করবে। কেননা গভর্নমেন্টের ডেভেলপমেন্টাল পারপাসে বড়োইং করতে হচ্ছে, সেগুলো যদি প্রপারলি ইউটিলাইজ করা যায়, তার থেকে রিটার্নটা কিন্তু আরো বেশি আসছে। সেটাই আমি বলছি, অ্যাকচুয়ালি গ্রোথ লিড টু ডেপ্ট সাস্টেনেবিলিটি। সেম কেস আমরা যদি দেখি ফিসকাল ডেফিসিট, ইকোনমিক ক্রাইসিস থাকলে ফিসকাল ডেফিসিট এত বাড়ে কেন? কারণ হচ্ছে গভর্নমেন্টকে বাজেট এক্সপেন্ডিচারের পার্টটা বাড়াতে হচ্ছে, গভর্নমেন্টকে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল প্রজেক্ট ইউনিয়ন বাজেটের মাধ্যমে অ্যানাউন্স করতে হচ্ছে। সেই কারণেই আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখছি। এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন এ, গ্রোথ লিড টু ডেপ্ট সাস্টেনেবিলিটি। বলো, বুঝতে পারলে তো এই জায়গাটা? যদি অসুবিধা হয় বলতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে হুইচ স্কিম played a critical role in mitigating inequality as a action of the poorest to the health services? এটা কি হবে? Which scheme played a critical role in mitigating inequity as the access of poorest to the health services? আয়ুষ্মান ভারত হবে। আয়ুষ্মান ভারত অবভিয়াসলি এটা হেল্প করেছে। এটা হবে হচ্ছে ন্যাশনাল হেলথ মিশনকে মেনলি আমরা দেখছি উইথ দ্য হেল্প অফ আয়ুষ্মান ভারত। ন্যাশনাল হেলথ মিশন এখানে আমাদের মেনলি হচ্ছে ক্রিটিক্যাল রোল ইন মিটিগেটিং ইনইকুইটি অ্যাজ দ্য অ্যাক্সেস অফ পুয়ারেস্ট টু দ্য হেলথ সার্ভিসেস। এটা আমাদের কারেক্ট অ্যান্সার, ন্যাশনাল হেলথ মিশন উইথ দ্য হেল্প, মানে কার সাথে? আয়ুষ্মান ভারত। এটা হচ্ছে emphasize on national health mission in conjunction with Ayushman Bharat should continue.
as per the survey, India should learn from which country in export sector? আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ। কেননা এক্সপোর্টে সব থেকে বেশি লাস্ট ডিকেডে আমরা যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি এক্সপোর্টের ক্ষেত্রে গ্রোথ রেট জেনারেট করেছে। দেখো, এক্সপোর্ট গ্রোথ রেট অফ বাংলাদেশ 2011 থেকে 2019 হচ্ছে 8.6%। এক্সপোর্ট গ্রোথ রেট অফ ইন্ডিয়া 2011 to 2009%। এক্সপোর্ট কতটা ইনক্রিজ করেছে? গ্রোথ রেট মিনস এক্সপোর্টের অ্যামাউন্টটা হয়তো ইন্ডিয়ার অনেক বেশি, কিন্তু কতটা ইনক্রিজ করেছে, ইমপ্রুভমেন্ট করেছে এক্সপোর্টের থেকে, যেটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখছি 2011 থেকে 2019 এর মধ্যে 0.9%, সেখানে বাংলাদেশের হচ্ছে 8.6%। What is India's top rank in Global Innovation Index? Global Innovation Index. What is India's rank? এটা হচ্ছে India's rank in Global Innovation Index. Global Innovation Index বলতে আমরা রিসার্চ ডেভেলপমেন্ট এই সমস্ত জায়গাগুলোর উপর জোর দেওয়া হয়েছে। এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কিরকম হচ্ছে? টপ 30, টপ 40, টপ 50, টপ 70। আমরা যদি ইকোনমিক সার্ভে ওয়াইজ দেখি তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক মোটামুটি দেখতে পাচ্ছি, মানে গ্লোবাল সার্ভে ইনোভেটিভ ইন্ডেক্সে যেটা আমরা পাবলিশড হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু 48 হচ্ছে, মানে টপ 50 হচ্ছে, টপ 50 এখানে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য বিগেস্ট সোর্স অফ ইনকাম for central government in union budget? Biggest source of income? বলে GST, borrowing and other liabilities, income। হ্যাঁ বলো স্যার এ আর বি এর মধ্যে তো কনফিউজ লাগছে স্যার, এ হবে না বি হবে? না না, বিগেস্ট সোর্স অফ ইনকাম দেখবে আমাদের 35 পয়সা ট্যাক্সের হিসাবে, ঠিক আছে ট্যাক্সের হিসাবে, হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলছিলে এ আর বি এর মধ্যে কনফিউশন, এই দুটোর মধ্যেই হচ্ছে। বরোয়িং এন্ড আদার লায়াবিলিটিস হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। 35 পয়সা 100 পয়সার মধ্যে যদি এটা দেখো দেখবে এটা হচ্ছে ইয়ে থেকে আসছে, মানে বরোয়িং এন্ড আদার লায়াবিলিটিস, কাজে এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ট্যাক্সেশনের হিসাবে আমরা যদি ম্যাক্সিমাম দেখি, ট্যাক্স কালেকশনের হিসাবে ম্যাক্সিমাম সেন্ট্রাল গভর্নমেন্টের যে আর্নিং মানে ইনকাম হচ্ছে সেটা যদি দেখি সেক্ষেত্রে আমাদের জিএসটিটা আসছে। আদারওয়াইজ ওভারঅল দেখলে বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস, এটা অ্যাকচুয়ালি আমরা কিসের আন্ডারে দেখতে পাচ্ছি? বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিসকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপিটাল রিসিপ্টের আন্ডারে দেখছি। এটাকে আমরা অ্যাকচুয়ালি ক্যাপিটাল রিসিপ্টের আন্ডারে দেখছি। তিনটে পার্ট আমরা দেখতে পারবো ক্যাপিটাল রিসিপ্টের আন্ডারে থাকছে, একটা হচ্ছে বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস, একটা হচ্ছে রিকভারি অফ লোন, একটা হচ্ছে আদার রিসিপ্ট আর কি, এর মধ্যে ডিসইনভেস্টমেন্টটা থাকছে। তো অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। হোয়াট ইজ কারেন্ট এসএলআর স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও অ্যাজ অন 4 জুন 2000? এরকম না, এই জাতীয় কোশ্চিন গুলো তোমাকে ডেট মেনশন করে দেবে, একটা পার্টিকুলার ডেট মেনশন করে তোমাকে এটা মোটামুটি একটা মনে রাখতে হবে একটু রেট গুলো। হোয়াট ইজ কারেন্ট এসএলআর স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও অ্যাজ অন 4 জুন 2021? বি হবে 18%। 18%, আগে এটা ছিল 18.5%, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 18% দেখতে পাচ্ছি। আমরা এটা অ্যাজ অন 4 জুন 2021 এর হিসাবে আমরা এইগুলো ক্যাশ রিজার্ভ রেশিও 4%, এটা কিন্তু আগে ছিল 3%, একটু খেয়াল রাখবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা 4%। এসএলআরটা আগে ছিল 18.5%, 18% এখন রেপো রেট 4%, রিভার্স রেপো রেট দেখো এই মুহূর্তে কত বলা হয় না, অনেক সময় কোশ্চিনে থাকে যে রেপো রেট রিভার্স রেপো রেটের মধ্যে 100 বেসিস পয়েন্ট গ্যাপ থাকে, এরকম কিন্তু নয়, এই টাইম টু টাইম ভ্যারি করে। দেখো এই মুহূর্তে
রেপো রেট হচ্ছে 4%, রিভার্স রেপো রেট 3.35%। তার মানে গ্যাপ কতটা হচ্ছে? গ্যাপ কিন্তু আমরা দুটোর মধ্যে দেখতে পাচ্ছি 65 বেসিস পয়েন্ট। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি 4.25, ব্যাংক রেট দেখো এই দুটো আবার ইকুয়াল আছে 4.25। সবসময় এই দুটো কিন্তু 18 এর পর থেকে যতবার পলিসি রেটগুলো রিভাইজড হয়েছে প্রত্যেকবারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা এমএসএফ আর হচ্ছে ব্যাংক রেট দুটোর পার্সেন্টেজ কিন্তু একই থাকছে। আচ্ছা, এটা বলা যাবে which of the following statement is obliquely are correct about নীতি আয়োগ? এখানে আমাদের যে স্টেটমেন্ট গুলো আছে কোনটা বা কোনগুলো কারেক্ট মনে হচ্ছে নীতি আয়োগ সম্পর্কে? স্যার 1 আর 2। এটা বলা যাবে কত ফুল টাইম মেম্বার কজন আছে এই মুহূর্তে নীতি আয়োগে? ঠিকই বলেছো। 5 জন কি? না, টোটাল মেম্বার হচ্ছে হ্যাঁ 5 জন, ঠিকই। টোটাল মেম্বার হচ্ছে যদি দেখি আমরা টোটাল মেম্বার 7 জন, তার মধ্যে ফুল টাইম মেম্বার 5 জন দেখতে পাচ্ছি। ফুল টাইম মেম্বার 5 জন আছে ইনক্লুডিং ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারপারসন নীতি আয়োগের যিনি আছেন রাজীব কুমার, ডক্টর রাজীব কুমার। এই পোস্টগুলো জেনারেলি চেঞ্জ হয়, মানে সবসময় একই ব্যক্তি থাকেন না, ভাইস চেয়ারপারসন বা সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার এই দুটো পোস্টে। তো এটা আর হচ্ছে পার্ট টাইম মেম্বার আছে 2 জন। তাহলে দ্য এম অফ নীতি আয়োগ is to achieve sustainable development goals and enhance cooperative federalism in the country. The aim of Niti Aayog is to achieve sustainable development goals and to enhance cooperative federalism in the country. Next হচ্ছে Prime Minister of India is the ex officio chairperson of Niti Aayog. তো আমাদের এই দুটো কারেক্ট হচ্ছে 1 and 2। এটাই। Who is the বলতে বলতে আরেকটা কোশ্চেন, who is the current CEO of Niti Aayog? অমিতাভ কান্ত। অমিতাভ কান্ত, হ্যাঁ, অপশন সি। আচ্ছা, এটা বলা যাবে আশা করি which of the following institution releases World Economic Outlook report? ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট, যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে জিডিপি গ্রোথ রেটকে অ্যানালিসিস করা হচ্ছে, স্ট্যাটিস্টিক্যালি যে ইকোনমিক কন্ডিশনগুলো বিভিন্ন কান্ট্রি অ্যানালিসিস করা হচ্ছে, যারা আর কি এই অর্গানাইজেশন তার মেম্বার। এটা কে অ্যাকচুয়ালি পাবলিশ করছে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট, এটাকে আমরা পাবলিশ করতে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ কে। এই আইএমএফ যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট যে পাবলিশ করছে, এখানে মেইনলি আমরা জিডিপি গ্রোথ রেটের যে অ্যানালিসিস গুলো, কত পার্সেন্ট জিডিপি গ্রোথ রেট ইনক্রিজ করছে, বিভিন্ন কান্ট্রি এক্সপেক্টেড জিডিপি গ্রোথ রেট কিরকম কি হতে পারে, এরকম যাবতীয় যা কিছু ব্যাপার আছে সেগুলোকে নিয়ে অ্যানালিসিস করা হচ্ছে। হোয়াট ইজ ইন্ডিয়াস কারেন্ট র্যাঙ্ক ইন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স? বলা যাবে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে কারেন্ট র্যাঙ্ক কি, লাস্ট যেটা পাবলিশ হয়েছে? ইন্ডিয়ার কারেন্ট র্যাঙ্ক হচ্ছে এখানে 94 হচ্ছে কারেক্ট অ্যান্সার গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে। আমরা যদি দেখি 2020 যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, 2020 গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ইন্ডিয়া র্যাঙ্ক 94 out of 107 countries with the sufficient data to calculate 2020 global hunger index score with a 27.2. India has a level of hunger, এটা স্কোর হচ্ছে হাঙ্গার ইন্ডেক্সে, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার যে স্কোরটা বলেছে, উইথ এ লেভেল অফ হাঙ্গার দ্যাট ইজ সিরিয়াস। ইন্ডেক্স ইজ জয়েন্টলি রিলিজ, কে রিলিজ করছে?
concern worldwide and world hunger live every অক্টোবর, এটা প্রত্যেকটা অক্টোবরে প্রত্যেক ইয়ারের অক্টোবরে আর কি এটা পাবলিশড হচ্ছে। 2021 এর অক্টোবরে আবার পরেরটা পাবলিশড হবে। হাঙ্গার ইন্ডেক্স মেজার কান্ট্রিজ পারফরমেন্স অন 4 কম্পোনেন্ট ইন্ডিকেটরস। কম্পোনেন্টস হচ্ছে আন্ডার নারিশমেন্ট, চাইল্ড ওয়াস্টিং, চাইল্ড স্টান্টিং, চাইল্ড মর্টালিটি, এইগুলোর উপর বেস করে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স পাবলিশড হচ্ছে। এখান থেকে কতগুলো পয়েন্ট একটু খেয়াল রাখবে। ইন্ডিয়ার র্যাঙ্ক কত 2020 এপ্রিলিতে, বিশেষ করে কিন্তু এই ইন্ডেক্স নম্বরের উপর র্যাঙ্ক কিরকম কি ইন্ডিয়ার, এইগুলো একটু খেয়াল রাখবে। এই রিলেটেড কোশ্চেন কিন্তু পিলিতে এসে থাকে। আর হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এর কটা ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরগুলো একটু দেখবে, আর কে পাবলিশ করছে, কোন অর্গানাইজেশন পাবলিশ করছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইন্ডিয়াস কারেন্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এটা আমরা আগের দিন দিয়েছিলাম জানুয়ারি 2021, আজকে দিয়েছি মে 2021। বলা যাবে কারেন্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যাজ অন মে 2021। মে 2021 এর হিসাবে ইন্ডিয়ার কারেন্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা কিরকম কি হচ্ছে, এটা যদি দেখি আমরা বি হবে অপশন, এ না বিটা হচ্ছে, এটা হচ্ছে হ্যাঁ স্যার বি বললাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা বি বললে, আচ্ছা তো এটা হচ্ছে ডলার 589.465 বিলিয়ন। এটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কারেক্ট অ্যান্সার। এটা ভ্যারি করে ডায়নামিক পার্ট, এটা খেয়াল রাখতে হবে, মানে তোমাকে কোন মানটা অ্যাকচুয়ালি মেনশন করছে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এটা ডলার 589.465 বিলিয়ন হচ্ছে, যেটা আরবিআই এক্সপেক্ট করছে যে কিছু দিনের মধ্যেই 600 বিলিয়নে চলে যাবে। ইন্ডিয়ার যদি কারেন্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দেখি, সেটা দিয়ে আমাদের যদি কোনো কারণে ইকোনমিক ক্রাইসিসের দরকার পড়ে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 মান্থসের ইম্পোর্টস কিন্তু কভার করতে পারবো। আমাদের যে ইম্পোর্ট হয় সেই ইম্পোর্টস কিন্তু এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দিয়ে, আমাদের কাছে যা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে সেই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দিয়ে আমরা কিন্তু নিয়ার অ্যাবাউট প্রায় 18 মান্থসের ইম্পোর্ট কিন্তু এই ফরেন এক্সচেঞ্জ, এই অ্যামাউন্টের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দিয়ে কভার করতে পারবো। নেক্সট হচ্ছে what kind of economic recovery is India having as per economic survey 2020-21? What kind of economic V-shape, exactly, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, V-shape। কারণ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট কত ছিল, 4.6% নিয়ার অ্যাবাউট। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার মিনস আমরা 2019-20 বলছি। এটা লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে আগেরটাই যদি দেখি, আগেরটাই জিডিপি গ্রোথ রেট 4.6-4.5% এরকম। আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে -7.3% এই মুহূর্তে দেখতে পাচ্ছি রিয়েল জিডিপি গ্রোথ রেট, যেটা নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার মানে যেটা এখন চলছে সেখানে এক্সপেক্ট করা হচ্ছে 11% হবে। এই যে গ্রোথ রেটটা, এটাকে আমরা যে ইকোনমিক রিকভারি বলে আমরা বলছি, সেটা কি হচ্ছে ভি শেপ। অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট, অপশন বি ভি শেপ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। দেখো, the cover of economic survey 2020-21 shows a V-shaped recovery that happened in Indian economy during last year. The annual document credited the recovery to India's decision impose stringent national lockdown in early stages of pandemic. এটা আমরা বলছি। নেক্সট হচ্ছে the rank of human development index India falls under the following category, বলা যাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রেসপেক্ট মিডিয়াম হচ্ছে। ইন্ডিয়ার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 0.645 এরকম। যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভ্যালুয়েশনটা 0 থেকে 1 এর মধ্যে থাকছে। মিনিমাম ভ্যালুয়েশন 0, ম্যাক্সিমাম ভ্যালুয়েশন 1।
যদি ক্যাটাগরি ওয়াইজ আমরা ডিভাইড করি, আমরা তিনটে এখানে আমরা ক্যাটাগরি দেখছি 0.02 কে 0.5, 0.5 থেকে 0.8 আর 0.8 এর অ্যাবাভ। আরেকটা ক্যাটাগরি হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 0.8 এর অ্যাবাভ। এটা হচ্ছে লো ক্যাটাগরি। এটা হচ্ছে মিডিয়াম, মিডল ইনকাম কান্ট্রিগুলো বা ডেভেলপিং কান্ট্রিগুলো জেনারেলি আমরা দেখতে পাচ্ছি এই ক্যাটাগরিতে পড়ছে। আর আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে লো ক্যাটাগরি, আর ডেভেলপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে আমরা হাই বলছি এটা, বা এই ক্যাটাগরিতে মোর দ্যান 0.8 হচ্ছে। তো এটা আমরা মিডিয়াম ক্যাটাগরি হিসাবে দেখতে পাচ্ছি। Who approves the fair and remunerative price of sugarcane? বলা যাবে? অ্যাপ্রুভস বলেছি। এখানে আমাদের যদি অ্যাপ্রুভ কথাটা থাকে, দুটো কথা এখানে মেনশন করা থাকতে পারে, মিনিমাম সাপোর্ট প্রাইস, প্রকিউরমেন্ট প্রাইস। এই যে প্রাইসগুলো আছে এগুলো রেকমেন্ড বলা থাকতে পারে। যখনই আমাদের রেকমেন্ড টার্মটা মেনশন করা থাকবে আমরা বলবো কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। রেকমেন্ড ওয়ার্ডটা মেনশন থাকলে আমরা এটা বলবো। আর যখন অ্যাপ্রুভ কথাটা মেনশন করা থাকবে আমি বলবো ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। অপশন এ হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার। এইটা কিন্তু আমরা অ্যাপ্রুভ বলছি, অপশন এ হচ্ছে আমার এখানে কারেক্ট। হু অ্যাপ্রুভস দ্য ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইস অফ সুগারকেন? অপশন এ, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। The balance of payment is calculated because কি হবে? BOP, balance of payment is calculated because the revealed country's debt status. BOP helps to indicate the country's currency devaluation. BOP statement helps the government all to of them decide. না, এখানে আমাদের কারেক্ট না অ্যান্সার হচ্ছে সি হবে তাহলে। BOP হ্যাঁ statement helps the government to decide on the fiscal and trade policies. দেখো, balance of payment is calculated because to reveal country's debt status, এটা একটা। BOP helps to indicate country's currency devaluation, এটা। BOP statement helps the government to decide on fiscal and trade policies, এটা কিন্তু অপশন সি টা আমাদের এখানে কারেক্ট হচ্ছে। ব্যালেন্স অফ পেমেন্ট স্টেটমেন্ট হেল্পস দ্য গভর্নমেন্ট টু ডিসাইড অন দ্য ফিসকাল অ্যান্ড ট্রেড পলিসিস। অপশন সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। কেন বলছি, কারণ যদি হয় আমরা একটু কারণটা বলে দিই। ব্যালেন্স অফ পেমেন্ট যে পেমেন্টের যে কন্ডিশনটা সেটার উপর বেস করেই কিন্তু কোনো কান্ট্রি বিভিন্ন যে ফিসকাল পলিসিটা তো অ্যাকচুয়ালি আমরা মেনলি ইউনিয়ন বাজেটের মাধ্যমে ইমপ্লিমেন্ট হতে মেনলি দেখতে পাই। তো ফিসকাল পলিসি মানে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে যদি ডেফিসিট থাকে আমাদের কি গভর্নমেন্টের পলিসিগুলো নিতে হবে ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে, সেই অনুযায়ী গভর্নমেন্ট ঠিক করছে কোন সেক্টরে বেশি করে অ্যালটমেন্ট দরকার ব্যালেন্স অফ পেমেন্টে ডেফিসিট হওয়ার জন্য, বা ট্রেড পলিসি কিরকম কি হওয়া উচিত পরবর্তীকালে, সেটা কিন্তু ঠিক হচ্ছে বিওপি কন্ডিশনের উপর বেস করে অনেকটা। বিওপি এই কারণে এখানে বিওপির কথাটা মানে এই কারণে এই দুটো বলা হচ্ছে আর কি। কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি ইজ কি মনে হচ্ছে? অপশন কোশ্চেন নাম্বার 23। এর বি। এটা হচ্ছে অপশন বি। It is the freedom of convertibility of domestic currency into foreign currency and vice versa for trade on goods and services invisible. এটা হচ্ছে অপশন বি। কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি কি বলেছি দেখো, the freedom of convertibility of domestic currency into foreign currency and vice versa for trade of goods and invisible.
কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই পার্টগুলো পাচ্ছি, গুডস কমোডিটি মানে ভিজিবল পার্ট আর ইনভিজিবল পার্ট, দুটো পার্ট হয়। আমাদের দুটো অপশনের মধ্যে ডাউট হতে পারে। অপশন সিতে কি বলেছে দেখো, কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি ইজ অ্যাপ্লিকেবল অন অনলি দ্য টু কনভার্ট ডোমেস্টিক কারেন্সি ইনটু ফরেন কারেন্সি অ্যান্ড নট দ্য আদার ওয়ে। এটা তো হচ্ছে না, আদার ওয়ে মানে উল্টো ব্যাপারটা হচ্ছে না এখানে। ইট ইজ ফ্রিডম অফ কনভার্টিবিলিটি অফ ডোমেস্টিক কারেন্সি ইনটু ফরেন কারেন্সি রিগার্ডলেস অফ দ্য পারপাস অফ কনভার্সন। এখানে আলটিমেটলি কোন অবজেক্টিভ নিয়ে ডোমেস্টিক কারেন্সি ফরেন কারেন্সিতে কনভার্ট হচ্ছে বা ফরেন কারেন্সি ডোমেস্টিক কারেন্সিতে কনভার্ট হবে, এই কথাটাও কিন্তু মেনশন করা নেই। মানে কারেন্ট অ্যাকাউন্ট আমরা যদি দেখি আমাদের কারেন্সি কনভার্টিবিলিটি মানে রুপির কনভার্টিবিলিটি, আমরা কিন্তু দুটো পার্ট আলটিমেটলি দেখছি। একটা হচ্ছে দেখছি কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, একটা আমরা দেখছি ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা দেখছি যে কনসিডার করছি যে পার্টগুলো, সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট মানে গুডস বা কমোডিটির পার্টগুলো, তার পাশাপাশি ইনভিজিবল পার্টগুলো। ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন আমরা কনসিডার করছি তখন আমরা ফরেন ইনভেস্টমেন্টের পার্টগুলোকেও কনসিডার করছি, কিন্তু এই কারণে আমরা এখানে অপশন বিটা অ্যাকচুয়ালি কারেক্ট হচ্ছে। What is the India's current rank in the World Happiness Report 2021? Recently যেটা পাবলিশড হয়েছে তাতে ইন্ডিয়ার কারেন্ট র্যাঙ্কটা বলা যাবে? যে এ হবে এটা? হ্যাঁ 139। 139 অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফিনল্যান্ডের র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট পজিশনে। দেখো, India has been ranked 139 out of 149 countries. The list of UN World Happiness Report 2021 এটা যে রিলিজ করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি টপ বাই ফিনল্যান্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি টপ পজিশনে আছে। The World Happiness Report 2021 issued by the United Nations Sustainable Development Solution Network focused on effects of COVID-19 এর ওপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোকাস করা হয়েছে, and how people all over the world have fared. It ranks the world's 149 countries on how happy their citizens perceive themselves to be. Actually 149 কান্ট্রির মধ্যে 139 ইন্ডিয়া হওয়ার এতটা পিছিয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের যে সমস্ত কান্ট্রিগুলো সব থেকে বেশি সাফারার হয়েছে কোভিড-19-এ, তার মধ্যে কিন্তু ইন্ডিয়া টপ ওয়ান, প্রথম দিকে দুটো তিনটে কান্ট্রির মধ্যে ইন্ডিয়া কিন্তু আছে। এবং ইন্ডিয়ার যা ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আমাদের একদিকে আমরা দেখতে পাচ্ছি ইউএসএ ইন্ডিয়ার দুটো কান্ট্রি কিন্তু সমানভাবে অ্যাফেক্টেড হয়েছে কোভিড-19-এ, কিন্তু ইউএসএ যে ইকোনমিক কন্ডিশন আর ইন্ডিয়ার যে ইকোনমিক কন্ডিশন দুটো কিন্তু সেম নয়। ইন্ডিয়ার ইকোনমিক কন্ডিশন এই সিচুয়েশনে দাঁড়িয়ে আরো খারাপের দিকে গেছে, সেটাও কিন্তু একটা মেন কারণ যে এত পপুলেশন আছে এবং সেখানে দেখা যাচ্ছে ইকোনমিক কন্ডিশনে একটা খারাপের দিকে যাচ্ছে, তার সাথে সাথে কোভিড-19 এর একটা এফেক্ট বাজেভাবে পড়েছে ইন্ডিয়াতে। সেই কারণে 149 যে সমস্ত 149 যে কান্ট্রিগুলোর ওপর এটা র্যাঙ্ক করা হয়েছে তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক দেখা যাচ্ছে 139-এ। ফার্স্ট হিসাবে হ্যাপিয়েস্ট কান্ট্রি যদি বলা হয় তাতে আমরা দেখতে পাচ্ছি ফিনল্যান্ড। নেক্সট হচ্ছে ফিসকাল পলিসি ইজ দ্যাট পার্ট অফ দ্য গভর্নমেন্ট পলিসি হুইচ ইজ, কি মনে হচ্ছে? কনসার্ন উইথ রেইজিং which is concerned with raising taxation and government spending. 1-2 হচ্ছে in regard to taxation and spending program. 3 হচ্ছে government spending policies that influence macroeconomic conditions. 4 হচ্ছে for dealing with budget specially with taxation and borrowing। কি মনে হচ্ছে? ফিসকাল পলিসি, ফিসকাল পলিসি যদি বলে
স্যার এক আর দুইটা হবে? না, এক দুই কারেক্ট। আর দেখো অল এখানে অ্যাকচুয়ালি অল হচ্ছে, অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে। কনসার্ন উইথ রেইজিং রেভিনিউ ট্যাক্সেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট স্পেন্ডিং, ডেফিনেটলি। টু হচ্ছে ইন রিগার্ড টু ট্যাক্সেশন স্পেন্ডিং প্রোগ্রাম, এটাও ঠিক আছে। গভর্নমেন্ট স্পেন্ডিং পলিসি দ্যাট ইনফ্লুয়েন্স ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন, আমাদের যে কান্ট্রির ইনফ্লেশনের কন্ডিশন অ্যাফেক্টেড হচ্ছে কতটা, আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ অ্যাফেক্টেড হচ্ছে কতটা, এগুলো তো এক একটা ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন হিসেবেই আমরা দেখছি না। ওভারঅল কান্ট্রির রেসপেক্টে আমরা দেখছি কতটা কি ফিসকাল পলিসি অ্যাপ্লাই করে কতটা কি চেঞ্জ হচ্ছে। তার মানে গভর্নমেন্ট স্পেন্ডিং পলিসি দ্যাট ইনফ্লুয়েন্স, গভর্নমেন্ট কতটা স্পেন্ড করছে সেটা কিন্তু ইনফ্লুয়েন্স করছে কাকে, ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনকে অবভিয়াসলি। এই ইনফ্লেশন পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ হওয়া, আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ হওয়া, এগুলো তো একটা ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন, অবভিয়াসলি এটাও কারেক্ট। ফর ডিলিং উইথ বাজেট স্পেশালি উইথ ট্যাক্সেশন অ্যান্ড বরোইং, অবভিয়াসলি এটাও কিন্তু কারেক্ট। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অল অফ দ্য অ্যাবভ। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ডিসইনভেস্টমেন্ট টার্গেট ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 22। ডিসইনভেস্টমেন্ট টার্গেট যদি আমরা বলি ফাইন্যান্সিয়াল ইয়ার 22 বলতে আমরা যেটা বলি ফাইন্যান্সিয়াল ইয়ার 21-22, এইটাকে আমরা কিন্তু এখানে মেনশন করছি। হোয়াট ইজ দ্য ডিসইনভেস্টমেন্ট টার্গেট অফ ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 22, কি মনে হচ্ছে? এ হবে স্যার? হ্যাঁ, এ হবে 1.75 লাখ করোড়, এটা হচ্ছে অপশন এ। ডিসইনভেস্টমেন্ট মিন্স গভর্নমেন্টের যে ইকুইটি সেটা যখন মার্কেটে সেল হচ্ছে সেটাকে আমরা ডিসইনভেস্টমেন্ট বলছি। ডিসইনভেস্টমেন্টকে আমরা প্রাইভেটাইজেশন তখনই বলছি যখন দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের ইকুইটি, গভর্নমেন্টের ওনারশিপ আছে এরকম কোনো অর্গানাইজেশন প্রাইভেটাইজেশন হয়েছে, গভর্নমেন্টের মোর দ্যান 50% ওনারশিপ ট্রান্সফার হয়েছে প্রাইভেট কোনো ইন্ডিভিজুয়ালের হাতে, তখন আমরা বলছি, তখন আমরা দেখতে পাচ্ছি ডিসইনভেস্টমেন্ট হলে প্রাইভেটাইজেশন হচ্ছে। তো অপশন এ আমাদের এখানে কারেক্ট হচ্ছে। এটা কতটা বলেছে ডিসইনভেস্টমেন্ট টার্গেট? 1.75 লাখ করোড় টার্গেটটা নেওয়া হয়েছে। অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট। এবং এখানে ডিসইনভেস্টমেন্ট হলে যে প্রাইভেটাইজেশন হচ্ছে এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি, এই যে এই ধরনের ডিসইনভেস্টমেন্টকে আমরা বলে থাকি স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট। এই who is the chairman of 15 finance commission? 15 finance commission এর চেয়ারম্যান কে? অপশন ডি, এনকে সিং। এনকে সিং, অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। আমরা যদি দেখি, দেখো 15th ফাইন্যান্স কমিশন submits its report for 2021-22 to 2025-26 to President Ram Nath Kovind. The 15th Finance Commission lead by Chairman Nando Kishore Singh, actually not Kishore Singh. So report NK Singh, its report for the period of period 2021-22 to 2025-26 to the President of. Next হচ্ছে question number 28. What is the main cause of export surplus? বলা যাবে? Question number 28. What is the main cause of export surplus? স্যার বি হতে পারে, বি। হ্যাঁ, obviously এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, ডেভেলপমেন্ট ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট। এক্সপোর্ট সারপ্লাস বলেছে, তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেটে যত ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট বলেছে, তত আমরা কিন্তু এক্সপোর্ট সারপ্লাস। বাদ বাকি যে অপশনগুলো আছে কান্ট্রি স্ট্রিনজেন্ট ইম্পোর্ট পলিসি, এটা এক্সপোর্ট সারপ্লাসের সাথে কোনোভাবেই রিলেটেড নয়। কান্ট্রিজ এক্সপোর্ট প্রমোশন ভ্যালু,
তো এক্সপোর্ট প্রমোশন ভ্যালু মেইন কজ অফ এক্সপোর্ট সারপ্লাস আমরা এটাকে বলতে পারছি না, তো এটা হচ্ছে একমাত্র অপশন বি। নেক্সট এটা বলতে পারবেন অ্যাডিশনাল ট্যাক্স ইন nature imposed on the another tax to obtain additional revenue in order to carry on extra expenditure to develop health and educational services is called কেস এক্স্যাক্টলি এ সেস অ্যাডিশনাল রেভিনিউ মানে পার্টিকুলার, আমরা এটা আগেও বলেছিলাম যে পার্টিকুলার কোনো একটা সেক্টরে যখন দেখছে যে গভর্নমেন্টের রেভিনিউ কালেকশন সাফিসিয়েন্ট হয়নি, এরকম একটা কন্ডিশনে গভর্নমেন্ট যে অ্যাডিশনাল ট্যাক্স ইম্পোজ করছে, যেটা ইম্পোজ করে সেটা গভর্নমেন্ট টেম্পোরারি বেসিসে সেই যে কি বলবো যতটা একটা ল্যাগ দেখা যাচ্ছে আর কি রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে, সেটাকে ফুলফিল করছে, সেটাকে আমরা কিন্তু বলছি সেস। যে অ্যাডিশনাল ট্যাক্সটা মানে এটা অ্যাকচুয়ালি অ্যাডিশনাল ট্যাক্স বলতে ট্যাক্স অন ট্যাক্স বলছি, মানে ডিরেক্ট ট্যাক্স বা ইনডিরেক্ট ট্যাক্স তার উপর এই অ্যাডিশনাল হিসাবে এই সেসটা ইম্পোজ হয়ে থাকে। যেমন ধরো কেউ ধরো ইনকাম ট্যাক্স পে করছে 25,000 এর উপর অ্যাডিশনালি সেস ইম্পোজ হবে, এরকম আর কি অ্যাডিশনাল। বা ইনডিরেক্ট ট্যাক্স বলতে জিএসটির উপর সেস ইম্পোজ হবে। বিভিন্ন ধরনের সেস দেখি, কৃষি কল্যাণ সেস, স্বচ্ছ ভারত সেস, এরকম আমরা বিভিন্ন ধরনের সেস কিন্তু ইকোনমিতে দেখে থাকি। গভর্নমেন্ট যেই মনে করবে যে তার ট্যাক্স কালেকশনটা সাফিসিয়েন্ট হয়ে গেছে, তখন কিন্তু পার্টিকুলার যে রেভিনিউ কালেকশনটার দরকার ছিল ওই সেক্টরের জন্য সেটা সাফিসিয়েন্ট হয়ে গেছে, গভর্নমেন্ট কিন্তু তখনই সেস কালেকশন বন্ধ করে, মানে ট্যাক্স কালেকশন যে অ্যাডিশনালি ট্যাক্স ইম্পোজ করছিল সেটাকে বন্ধ করে দিতে পারে। আর এটা শুধুমাত্র ইউনিয়ন গভর্নমেন্ট যে ইম্পোজ করছে তাই নয়, স্টেট গভর্নমেন্টগুলোও কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী সেস কিন্তু ইম্পোজ করতে পারে। Which Indian company has acquired 80% stocks of Big Basket? রিলায়েন্স না, টাটা সন্স, টাটা গ্রুপ। অপশন বি হচ্ছে টাটা গ্রুপ। বিগ বাস্কেট যেটা আমরা দেখছি তার 80% আমরা টাটার স্টকস অফ বিগ বাস্কেট, এটা হচ্ছে হুইচ ইন্ডিয়ান কোম্পানি হ্যাজ অ্যাকোয়ার্ড, এটা হচ্ছে টাটা গ্রুপ। How much amount is allocated for tea workers in Assam and West Bengal? এটা হচ্ছে ইউনিয়ন বাজেট, অ্যাকর্ডিং টু ইউনিয়ন বাজেট 2021-22 বলা যাবে। How much amount is allocated for tea? হ্যাঁ 1000 কোটি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 1000 করোড়। অপশন বি 1000 করোড় কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। Which of the following is wrongly matched? বি হবে। হ্যাঁ এখানে wrongly match, হ্যাঁ বি হচ্ছে। ইন্টারেস্ট রেটের সাথে আমরা কিন্তু ফিসকাল পলিসি দেখছি, এটা কিন্তু wrongly match হচ্ছে। এটা হবে মানিটারি পলিসি। ইন্টারেস্ট রেট রিলেটেড টু আমরা দেখতে পারবো মানিটারি পলিসি হচ্ছে। wrongly match যেহেতু বলেছে আমরা এটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের wrongly match। ইন্টারেস্ট রেট রিলেটেড টু মানিটারি পলিসি আমরা দেখতে পাচ্ছি এখানে। ফিসকাল পলিসি আমরা যদি এক এক করে দেখি, শেয়ার মার্কেট, স্টক এক্সচেঞ্জ, এক্সপোর্ট সাবসিডি, ফিসকাল পলিসি, জেনারেল প্রাইস ইন্ডেক্স, ইনফ্লেশন, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট রিলেটেড টু মানিটারি পলিসি। দেখো ফিসকাল পলিসি means the use of taxation and public expenditure by the government for stabilization of or the growth of economy. Monetary policy refers to the policy of central bank, that is Reserve Bank of India, in matter of interest rate, money supply and availability of credit. Through monetary policy, RBI control inflation in country.
which of the following is oblique the organized form of money market in India? Which of the following is oblique the organized form of money market in India? বলা যাবে? all. Correct answer কিন্তু all of the above. Call money, treasury bill, সার্টিফিকেট অফ ডিপোজিট, প্রত্যেকটা পার্টকে আমরা কিন্তু অর্গানাইজড মানি মার্কেটের আন্ডারে ইনক্লুড করছি। কল মানি মার্কেট, ট্রেজারি বিল, সার্টিফিকেট অফ ডিপোজিট, প্রত্যেকটা পার্টকে আমরা অর্গানাইজড মানি মার্কেটের আন্ডারে ইনক্লুড করছি। এবং দেখতে পাচ্ছি এক্ষেত্রে যে ট্রানজাকশনগুলো হচ্ছে বা ট্রেজারি বিল যে গভর্নমেন্টের যে সিকিউরিটি সেল হচ্ছে, সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি শর্ট টার্ম বেসিসে হচ্ছে। সেই কারণে এই পার্টগুলোকে আমরা কিন্তু ইনক্লুড করছি মানি মার্কেট, অর্গানাইজড মানি মার্কেটের আন্ডারে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অল অফ দ্য অ্যাবাভ। অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। দেখো, মানি মার্কেট is the short-term financial market of an economy. In this market, money is traded between individual and group, that is financial institution, banks, government, companies, etc. Money market in India is not an integrated unit and has two segments: organized money market and unorganized money market. If the value added at different stages are added, the total will কি হচ্ছে? এ হবে। হ্যাঁ, অপশন কারেক্ট অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের অপশন এ হচ্ছে ইকুয়াল দ্য ভ্যালু অফ ফাইনাল প্রোডাক্ট। মানে ভ্যালু অ্যাডেড মেথডের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকটা স্টেজ ওয়াইজ র মেটেরিয়ালগুলোর ভ্যালু অ্যাড করছি এবং ফাইনাল স্টেজের ভ্যালুটা কিন্তু পাচ্ছি। কোশ্চিনটা দিয়েছি ভ্যালু অ্যাডেড অ্যাট ডিফারেন্ট স্টেজেস আর অ্যাডেড, দ্য টোটাল উইল, অপশন এ ইকুয়াল দ্য ভ্যালু অফ দ্য ফাইনাল প্রোডাক্ট। অপশন এ আমাদের এখানে কারেক্ট হচ্ছে। এই কারণে আমরা এইটাকেই আরেকটা নামে দেখছি, ভ্যালু অ্যাডেড মেথড ইজ অলসো নোন অ্যাজ প্রোডাকশন সেন্সাস মেথড। প্রোডাকশন সেন্সাস মেথডকেই আমরা আরেকটা নামে দেখছি, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট। নেক্সট হচ্ছে ডুয়াল ইকোনমি ইমপ্লাইজ কোএক্সিস্টেন্স অফ এ ডেভেলপড অ্যান্ড আন্ডার ডেভেলপড ইকোনমি। মানে মডার্ন টেকনোলজি, মডার্ন ইকোনমির যে ক্যারেক্টারিস্টিক্স সেটাও থাকছে, তার পাশাপাশি প্রিমিটিভ ইকোনমির ক্যারেক্টারিস্টিক্স সেটাও কিন্তু আমরা ডুয়াল ইকোনমির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এক্সাম্পল হিসাবে আমরা কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়ান ইকোনমিকে ডুয়াল ইকোনমির এক্সাম্পল হিসাবে দেখব। তো ডুয়াল ইকোনমি ইমপ্লাইজ কোএক্সিস্টেন্স অফ বোথ ডেভেলপড অ্যান্ড আন্ডার ডেভেলপড সেক্টরস। নেক্সট হচ্ছে the national income of a country is, কি মনে হচ্ছে? annual revenue of the government, sum total of factor income, surplus of public sector undertaking, export minus import. স্যার বি বি বি, sum total of factor income। মানে হচ্ছে আমরা ফ্যাক্টরস ইনকাম, এটাকে আমরা অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম যে ক্যালকুলেট হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে আমরা কি মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম বলছি ক্যালকুলেট হচ্ছে, সেটা হচ্ছে ইনকাম সেন্সাস মেথড, যেটারই আমরা আরেকটা নাম বলেছিলাম ফ্যাক্টর কস্ট মেথড। ইনকাম সেন্সাস মেথড বা যেটার অল্টারনেটিভলি আমরা যেটাকে বলেছিলাম ফ্যাক্টর কস্ট মেথড। তো এটা আমাদের হচ্ছে অপশন বি আমাদের কারেক্ট, সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকাম। তো ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ইজ সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকাম। নেক্সট হচ্ছে what is the limit of foreign direct investment FDI in the sector of non banking financial company NBFC?
What is the limit of foreign direct investment FDI in the sector of non-banking financial companies? 100%, 74%, 49%, 20%. এটা হবে আমাদের অপশন এ 100%। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে লিমিট বলেছি, লিমিট অফ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইন দ্য সেক্টর অফ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, এটা হচ্ছে 100%। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, 100% হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলোর ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে আনঅর্গানাইজড মানি মার্কেটের আন্ডারে আর কি পড়ছে। এটা আসছি যেটা, সেটা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট কম্পোনেন্টস, সিলেক্ট দ্য কারেক্ট কম্পোনেন্ট অফ কম্পোনেন্টস অফ দ্য ইউনিয়ন সেন্ট্রাল বাজেট অফ ইন্ডিয়া, রেভিনিউ বাজেট, ক্যাপিটাল বাজেট, এক্সপেন্ডিচার বাজেট, বোথ এ অ্যান্ড বি। হ্যাঁ, অপশন ডি হচ্ছে, দুটোই কিন্তু কম্পোনেন্ট, রেভিনিউ বাজেট, ক্যাপিটাল বাজেট। কম্পোনেন্ট অফ ইউনিয়ন বাজেট যদি দেখি, দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে বাজেট রিসিপ্ট, বাজেট ডেফিসিট। দুটোর ক্ষেত্রেই কিন্তু বাজেট রিসিপ্টের পার্টে আমরা রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট, বাজেট এক্সপেন্ডিচারের পার্টে রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে ক্যাপিটাল বাজেট, একটা হচ্ছে রেভিনিউ বাজেট। কারেক্ট অ্যান্সার হচ্ছে বোথ এ অ্যান্ড বি। The Union Budget 2021-22 increases the agricultural credit target. Agricultural credit target to what amount? Financial year 22 মানে হচ্ছে 21-22 তে 21 লেখা থাকলে 2021 হবে। এটা কতটা ইনক্রিজ করানো হয়েছে, ইনক্রিজ করিয়ে কতটা করা হয়েছে এগ্রিকালচারাল পারপাসে যে ক্রেডিট টার্গেট যেটা বলা হচ্ছে, এগ্রিকালচারাল ক্রেডিট টার্গেট, এটা কিন্তু কারেক্ট হচ্ছে 16.5 লাখ করোড়। লাস্ট ইউনিয়ন বাজেটে যেটা ছিল 15 লাখ করোড়, সেটাকে ইনক্রিজ করিয়ে করানো হয়েছে রুপিস 16.5 লাখ করোড়। অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। দেখো, the budget enhances the agricultural credit target to rupees 16.5 lakh crore for 2020-21-22 with the main focus on animal husbandry, dairy and fisheries sectors. কত হচ্ছে 16.5 lakh crore। Next হচ্ছে loan of public enterprises is a part of revenue expenditure, capital expenditure, both revenue and capital expenditure, none of the above. Public enterprises, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কেননা এখান থেকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচারের আন্ডারে যে যে এক্সাম্পল গুলো দেখছি, সাবসিডি, তারপর ধরো হচ্ছে ডিফেন্সের এক্সপেন্ডিচার, বা ধরো ইন্টারেস্ট পেমেন্ট, পেনশন, স্যালারি গভর্নমেন্ট এমপ্লয়ীদের, এগুলো হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচারের আন্ডারে দেখছি। এগুলোর ক্ষেত্রে আমরা দেখছি গভর্নমেন্টের লায়াবিলিটি হিসাবে, এখান থেকে ফিউচারে গভর্নমেন্টের কোনো রিটার্ন পাওয়ার স্কোপ থাকছে না। যখন আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের আন্ডারে দেখছি, ধরো লোন অফ পাবলিক এন্টারপ্রাইজেস, এটা ধরো কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোনো অর্গানাইজেশনকে লোন প্রোভাইড করা হয়েছে, ফিউচারে যদি দেখা যায় ওই অর্গানাইজেশনটার প্রফিট হয়, তাহলে প্রফিটের পার্ট কিন্তু গভর্নমেন্টের থাকছে, গভর্নমেন্টের হচ্ছে। আমরা যে বলছিলাম পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর্গানাইজেশন থেকে যে প্রফিট আসছে, সেটা আমরা দেখেছি রেভিনিউ রিসিপ্টের আন্ডারে আসছে। রেভিনিউ রিসিপ্টের নন ট্যাক্স রিসিপ্টের আন্ডারে প্রফিট ফ্রম পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর্গানাইজেশন যেগুলো বলছি, সেটা কিন্তু আসছে পিএসইউ থেকে যে প্রফিট হচ্ছে। কাজে এটা রিটার্ন হিসাবে দেখছি,
যেখান থেকে রিটার্ন পাচ্ছে গভর্নমেন্ট ফিউচারে, বা যেখান থেকে অ্যাসেট জেনারেটের একটা স্কোপ তৈরি হচ্ছে গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, সেই পার্টগুলোকে আমরা কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচারের আন্ডারে দেখতে পারবো। এছাড়াও আর কি হতে পারে, এছাড়াও আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের আন্ডারে আর ধরো দেখতে পারি, যদি আমরা চিন্তা ভাবনা করি, ধরো ইউনিয়ন টেরিটরি বা ধরো স্টেট গভর্নমেন্টগুলোকে যে লোন প্রোভাইড করছে গভর্নমেন্ট, সেখান থেকেও কিন্তু ফিউচারে একটা রিটার্ন পাওয়ার স্কোপ থাকছে। তো এটাকেও ডেফিনেটলি আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের আন্ডারে দেখব। তো এটাই। How much new army public school will be built by the government? 100, 500 এবছরে ইউনিয়ন বাজেট, অ্যাকর্ডিং টু ইউনিয়ন বাজেট 2021-22, এই ইউনিয়ন বাজেট 2021-22 অনুসারে কতগুলো নতুন নিউ পাবলিক স্কুল উইল বি বিল্ড বাই দ্য গভর্নমেন্ট? কি হচ্ছে 100, 500, 250, 100? হ্যাঁ 100, এটা হচ্ছে কারেক্ট। Which of the following is the objective of imposing trade barriers? কি মনে হচ্ছে? Which of the following is the objective? হবে মনে হচ্ছে। ডি হচ্ছে। অল অফ দ্য অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ডি হচ্ছে কেন? কারণ হচ্ছে আমরা ট্রেড ব্যারিয়ার্স এর মেইন অবজেক্টিভ কি হচ্ছে, প্রোটেক্ট করা ইনফ্যান্ট বা আমাদের কান্ট্রির যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো আছে ফরেন কম্পিটিশন থেকে। অপশন এ তে এটা আছে, টু প্রোটেক্ট ডোমেস্টিক ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিজ ফ্রম ফরেন কম্পিটিশন, কারেক্ট। টু অ্যাক্ট অ্যাজ এ অ্যান্টি ডাম্পিং মেজার, ডেফিনেটলি ট্রেড ব্যারিয়ার্সটা আমরা দেখতে পাচ্ছি যে ট্যারিফ বসছে বা কোটা, কোয়ান্টিটি রেস্ট্রিকশন, যে ইম্পোর্ট করছি আমরা যখন কোনো কমোডিটি, তার উপর যখন ট্যারিফ বসছে তার প্রাইসটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে ফরেন গুডস বা কমোডিটিগুলোর। ওটা কোয়ান্টিটি রেস্ট্রিকশন, সার্টেন অ্যামাউন্টের বেশি আমরা ইম্পোর্ট করতে পারছি না, ডেফিনেটলি এগুলোকে আমরা অ্যান্টি ডাম্পিং মেজার হিসেবে দেখছি। টু প্রমোট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইদিন দ্য কান্ট্রি, এটাও কারেক্ট। অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে আমাদের এখানে, অল অফ দিস হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদের কান্ট্রির যে প্রোডাক্টগুলো লঞ্চ করছে সেগুলোকে প্রমোট করার জন্য ট্রেড ব্যারিয়ার্স হচ্ছে আর কি। নেক্সট হচ্ছে এ শর্ট টার্ম গভর্নমেন্ট সিকিউরিটি পেপার ইজ কল্ড? মিউচুয়াল ফান্ড, শেয়ার, ট্রেজারি বিল, ডিবেঞ্চার। ট্রেজারি বিল শর্ট টার্ম না, ট্রেজারি বিলটা, আর বাদ বাকিগুলো ক্যাপিটাল মার্কেটের আন্ডারে দেখছি। বাদ বাকিগুলো মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, ডিবেঞ্চার, এগুলোকে ক্যাপিটাল মার্কেটের আন্ডারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মিউচুয়াল ফান্ডের শর্ট টার্ম কেন বলছি, মিউচুয়াল ফান্ডের টাইম পিরিয়ড গুলো দেখি, ট্রেজারি বিলের টাইম পিরিয়ড গুলো দেখি। 91 ডেজ ট্রেজারি বিল, টি বিল হচ্ছে 182 ডেজ ট্রেজারি বিল, 364 ডেজ ট্রেজারি বিল, 364 ডেজ টি বিল। তো এই যে টাইম পিরিয়ড গুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই শর্ট টার্ম বেসিসে দেখছি। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ট্রেজারি বিল। when a